গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন নাম্বার ওয়ান স্টাডি চ্যানেল অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ জিকে ওয়ার্ল্ড থেকে ক্লাস নাম্বার 41, 41তম ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের যে ক্লাস রুটিন রয়েছে ডিসেম্বরে, তো ক্লাস রুটিন এক ঝলকে দেখে নাও। সকাল 7:30 থেকে আমরা ক্লাস পাচ্ছ মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস, এবং অন্যান্য কখন কোন ক্লাস হয় ক্লাস রুটিন এখানে দেওয়া রয়েছে, প্রত্যেকে দেখে নাও। আচ্ছা, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়েব সলিউশনে তোমরা কানেক্ট থাকো, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি TWS একাডেমি অ্যাপে, এই অ্যাপ তোমরা প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবে। তো আমাদের যে নতুন ব্যাচ লঞ্চ হয়েছে কিছুদিন আগে, নতুন যে ব্যাচগুলো আছে একটু দেখিনি তোমাদের। এএনএম জিএনএম 2025 পরীক্ষার টার্গেট করে ব্যাচ রয়েছে, এএনএম জিএনএম ব্যাচ। যদি তোমাদের কোনো বাড়ির কেউ হতে পারে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাই হোক, যদি কারো প্রয়োজন হয় একটু খবর দেবে যে আমরা এখানে কোর্স করাচ্ছি খুব স্বল্প মূল্যতে আর কি। কম্বাইন্ড ফাউন্ডেশন ব্যাচ 4.0 আছে, একদম কম্পিটিটিভ এক্সাম যেগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসির, রেল, এসএসসি। তো এই সমস্ত পরীক্ষায় যে ধরনের সিলেবাস থাকে সেইভাবে কিন্তু ক্লাস ডিজাইন করা আছে আমাদের। প্রত্যেকটা বিষয়ের ক্লাস তোমরা এখানে পাচ্ছ। 1 বছর ভ্যালিডিটি পাবে এই ব্যাচ, কিন্তু আমাদের ক্লাস হবে 5 মাস। 5 মাসেই তোমাকে পুরোটা করিয়ে দেওয়া হবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, শুধুমাত্র রেলের জন্য একটা ব্যাচ। এই ব্যাচ 4 মাসে আমরা কভার করছি। 1 বছর তোমরা এই ব্যাচের অ্যাক্সেস পাবে। রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2 এটাও ক্লাস হচ্ছে মাসখানেক। আচ্ছা, এসএসসি রেলের জন্য শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ রয়েছে আমাদের, শুধু প্র্যাকটিস ক্লাস সেখানে করানো হচ্ছে। এসএসসির পরীক্ষার মধ্যে আমরা এসএসসি জিডি, এমটিএস, আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, সামনে রেলের গ্রুপ ডিও আসতে চলেছে। তো এই প্র্যাকটিসের জন্য যদি কেউ মনে করো স্যার আমার ফাউন্ডেশন রেডি আছে, প্র্যাকটিস লাগবে, এই ব্যাচ তোমরা নিতে পারো। ঠিক আছে। তো আজকে যে ক্লাসটি করাবো বিশেষ করে এসএসসি রেলের জন্য স্পেশাল একটা প্র্যাকটিস ক্লাস হবে। তো এটা যে আমাদের রাজ্যের এই ক্লাসগুলোর থেকে প্রশ্ন আসবে না এরকম তো বলা যায় না। ঠিক আছে, সমস্ত পরীক্ষার্থীরা দেখতে পারো, কোনো সমস্যা হবে না। কোন বছরে কলকাতা ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেছিল আর কি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমরা জানি কলকাতা সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। রেগুলেটিং অ্যাক্ট কত সালে আসে? রেগুলেটিং অ্যাক্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি আনছে, রেগুলেটিং আইন সেটা আছে 1773 সালে। তো এই অ্যাক্ট অনুসারে আমরা জানি কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1774 সালে। অপশন ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট যেটি প্রতিষ্ঠা হয় 1774 সালে কলকাতাতে, এবং এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে ছিল? স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিল। তাহলে এই যে সুপ্রিম কোর্ট, এটা কিন্তু বর্তমান সুপ্রিম কোর্ট নয় যেটা দিল্লিতে রয়েছে, এটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করে। কারণ আমরা জানি প্রথম ইংরেজদের ঘাঁটি হচ্ছে বাংলা, মানে প্রথম ঘাঁটি বাংলা নয়, মানে আধিপত্য আস্তে আস্তে শুরু করছে বাংলা থেকে। বাংলায় পলাশির যুদ্ধ আছে, পলাশির যুদ্ধের পর বক্সারের যুদ্ধ, তো এই যে ব্যাপারগুলো আছে। আচ্ছা, কত খ্রিস্টাব্দে বিদ্রোহ যুদ্ধ হয়েছিল যেখানে ব্রিটিশ সেনাদের সাথে ডাচ সেনাদের হয়েছিল বিদ্রোহ যুদ্ধ? ব্রিটিশ সেনাদের সঙ্গে ডাচ সেনাদের মধ্যে ঘটেছিল কত খ্রিস্টাব্দে এই বিদ্রোহ যুদ্ধ হয়? তাহলে বিদ্রোহ যুদ্ধ কাদের মধ্যে হয়? ব্রিটিশদের সঙ্গে ডাচ। ডাচ মানে কারা বলতো? ডাচ মানে কারা? ডাচ কাদের বলা হয়? নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হবে ডাচ। ঠিক আছে, হল্যান্ড যেটাকে বলা হয়, নেদারল্যান্ড, হল্যান্ড, এদেরকে বলা হয় ডাচ। তো এখানে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধ হয়েছিল 1759 সালে, বিদ্রোহ যুদ্ধ। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকে যারা কানেক্ট আছো কোশ্চেনগুলো নোট করবে, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। 1760 সালে একটা যুদ্ধ হয়, বন্দিবাসের যুদ্ধ বা কর্ণাটকের যুদ্ধ, ইংরেজদের সঙ্গে ফরাসিদের হয়। তো ভারতবর্ষে পর্তুগিজ এসছে, ইংরেজ এসছে, ফরাসিরা এসছে, ডেনমার্ক থেকে এসছে, হল্যান্ড থেকে এসছে। তো
প্রত্যেকে এসছে, অনেকেই এসছে, ওলন্দাজরা এসছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে ইংরেজরা সবার সাথে যুদ্ধ করে তাদেরকে ভাগিয়ে দিচ্ছে, তারপর ইংরেজরা একাধিপত্য এখানে বিস্তার করে। দ্য ব্ল্যাক হোল ট্র্যাজেডি যেটি হয়েছিল 1756 সালে, এটি কোন শহরে ঘটেছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি এটি কোথায় ঘটেছিল? ব্ল্যাক হোল ট্র্যাজেডি। তো এই যে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বাংলায় বলা হয় অন্ধকূপ হত্যা। এটাকে বাংলায় বলা হয় অন্ধকূপ হত্যা, যেটা 1756 সালের 20 জুন, 20 জুন 1756 সালে এটা ঘটেছিল। এটা আমাদের কলকাতাতে হয়েছিল বলে মনে করা হয়। কলকাতাতে হয়েছিল, বা ব্ল্যাক হোল ট্র্যাজেডি অফ কলকাতা। এটা 1756 সালে হয়। এবং এটা তোমার অনেক সময় বিশ্বাসযোগ্য না, ঐতিহাসিকরা এটা নিয়ে দ্বিমত রয়েছে। এটাকে বাংলায় বলা হয় অন্ধকূপ হত্যা। অন্ধকূপ হত্যা, যেখানে বলা হয় একটা 18 ফুট বাই 14 ফুটের একটা ঘরে প্রায় 150-র কাছাকাছি ইংরেজদের বন্দি করা হয়। 150-র কাছাকাছি ইংরেজরা এই ঘরে বন্দি করা হয়, দিয়ে দম আটকে প্রচুর জন মারা যায়। ঠিক আছে, প্রায় সব মারা গেছিল, এরকম একটা ইতিহাস আছে, যেটাকে ইতিহাসে অন্ধকূপ হত্যা বলা হয় নবাব সিরাজউদ্দৌলার সময়। তো পরবর্তীতে ঐতিহাসিকরা এটা নিয়ে দ্বিমত করেছেন, কারণ এত ছোট ঘরে এতটা লোক ধরবে এটা আশা করা যায় না। একটা বানোয়াট গল্প, বা নবাবকে কলুষিত করার চক্র বলেও অনেকে উল্লেখ করেছেন। যাই হোক, ইতিহাস বিভিন্ন রকম আছে, কিন্তু প্রশ্ন যেটা হয়েছে সেটা কনফার্ম, কোন শহরে ঘটেছিল? কলকাতাতে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি অধিকার দেয় বা পায় বলতে পারো? মামলার বিচার শুল্ক আদায়ের অধিকার, এটা দেয় বা পায় বা এদেরকে দেওয়া হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি অধিকার দিচ্ছে, দেওয়ানি লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে। কে দিচ্ছে? মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে তারা পাচ্ছে। তৎকালীন যে মুঘল সম্রাট ছিল, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম, মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম এর কাছ থেকে তারা দেওয়ানি লাভ করছে। বাংলা, বিহার, উড়িষ্যার ব্যবসা বাণিজ্য শুল্ক আদায়ের অধিকার তারা পাচ্ছে। পলাশির যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? তো এইগুলো একদম বেসিক কোশ্চেন, যেগুলো প্রত্যেক পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, পলাশির যুদ্ধ হয়েছিল কাদের মধ্যে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, মির্জাফরের মধ্যে, রবার্ট ক্লাইভ, সিরাজউদ্দৌলার মধ্যে, বাংলার নবাব এবং ফরাসিদের মধ্যে, মুঘল ইংরেজদের মধ্যে। তো পলাশির যুদ্ধ, এটি সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি, নদিয়ার পলাশী প্রান্তরে এই যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধ রবার্ট ক্লাইভ, সিরাজউদ্দৌলার মধ্যে হয়েছিল। তারিখটা কত ছিল? 23 জুন 1757 সালে। যুদ্ধে রবার্ট ক্লাইভ তথা ইংরেজরা জয়লাভ করে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, বাংলা জয়ে ইংরেজ কোম্পানি বাণিজ্যের অধিকার সুরক্ষিত করার পর আর কোথাকার শুল্ক মুক্ত বাণিজ্যের অধিকার অর্জন করেছিল? মানে কোথায় আর কি, মানে বেনারসের রাজার কাছ থেকে, মানে আর এখানে প্রশ্নটা একটু জাস্ট ভাষাগত সমস্যা রয়েছে। সুরক্ষিত করার পর আর কোথাকার শুল্ক মুক্ত বাণিজ্যের অধিকার অর্জন করেছিল, বা কার কাছ থেকে, বা এটা কার কাছ থেকে হবে?
কার কাছ থেকে শুল্ক অধিকারের পারমিশন তারা পেয়েছিল? বেনারসের রাজার কাছ থেকে, হায়দ্রাবাদের নবাব, অযোধ্যার নবাব, ভরতপুরের জাট। তো কাদের কাছ থেকে তারা শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার পেয়েছিল? পরবর্তীতে দেখা যাবে অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলা ছিল। 1764 সালে বক্সারের যুদ্ধ হয়েছিল এবং তার বক্সারের যুদ্ধে আমরা কি জানি, মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম, মীর কাসিম আর অযোধ্যার নবাব সুজা-উদ-দৌলার মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়, সেখানে ইংরেজরাই জয়লাভ করে। তো সেই তারপরে দেখা যাচ্ছে অযোধ্যা থেকে তারা শুল্কমুক্ত বাণিজ্যের অধিকার পায়। আচ্ছা, বৃষ্টির সময় কি ধরনের শক্তি পরিবর্তিত হয়? সায়েন্স থেকে কোশ্চেন, দেখো রেলওয়ে গ্রুপ ডিতে এসছে কোশ্চেনটি, বৃষ্টির সময় কি ধরনের শক্তি পরিবর্তন হয়? ভালো করে খেয়াল করো। গতিশক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হচ্ছে, যান্ত্রিক শক্তি পেশি শক্তিতে, রাসায়নিক শক্তি গতিশক্তিতে, নাকি স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়? তো বৃষ্টির সময় কি হয়? বৃষ্টি এরকম মেঘ হয়, তো মেঘ থেকে এরকম ঝিরঝির করে বৃষ্টি নেমে পড়ছে। তাহলে এখানে যখন এখানে মেঘটা ছিল, জলবিন্দু ছিল, এটা জমে ছিল, এটা কি স্থিতিশক্তি ছিল। যখন নেমে পড়ছে তখন স্থিতিশক্তি, এখানে ধরো স্থিতিশক্তি হিসাবে ছিল, স্থিতিশক্তি যেটা কি হলো গতিশক্তিতে কনভার্ট হয়ে গেল। জলের মধ্যে স্থিতিশক্তি ছিল, সেটা গতিশক্তি হিসেবে কনভার্ট হয়ে গেল, গতিশক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এখানে অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে। নিম্নলিখিত কোনটি উচ্চতার সাথে হ্রাস বৃদ্ধি ঘটে? উচ্চতার সাথে বাড়া কমা হয় কোনটি এখানে? পারমাণবিক শক্তি, রাসায়নিক শক্তি, স্থিতিশক্তি, নাকি যান্ত্রিক শক্তি? তাহলে পারমাণবিক শক্তি সঙ্গে ধরো একটা পারমাণবিক বোমা বিস্ফোরণ হলো, এর সঙ্গে উচ্চতার খুব একটা সম্পর্ক থাকবে না, বা রাসায়নিক শক্তি এর সঙ্গেও থাকে না। উচ্চতার সঙ্গে হ্রাস বৃদ্ধি হতে পারে একমাত্র কি স্থিতিশক্তি, কারণ স্থিতিশক্তি এর রাশিটা কি? স্থিতিশক্তি মানে mgh, মানে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। স্থিতিশক্তির রাশিমালা এইটা। আর যান্ত্রিক শক্তি বলতে স্থিতিশক্তি গতিশক্তি দুটোই বোঝায়। তাহলে যান্ত্রিক শক্তি বললে আমরা এখানে ক্লিয়ার হতে পারছি না যে সেটা স্থিতিশক্তি সম্পর্কে বলছে নাকি গতিশক্তি সম্পর্কে বলছে। স্থিতিশক্তি বা আমরা এটা বলতে পারি যান্ত্রিক শক্তির দুটো ভাগ, একটা স্থিতিশক্তি একটা গতিশক্তি। কিন্তু যখন স্পেসিফিক তোমাকে দিয়ে দিচ্ছে স্থিতিশক্তি, আমাকে এখানে এই অ্যান্সারটা করতে হবে, এটা উচ্চতার সঙ্গে বাড়া কমা হয়। একই রকম প্রশ্ন এখানেও রয়েছে। দেখো, একটি বস্তুর মধ্যে থাকা শক্তি হলো 1500 জুল এবং এর ভর হচ্ছে 15 কেজি। ভূপৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতা নির্ণয় করো। একটি বস্তুর মধ্যে থাকা শক্তি, একটি বস্তুর মধ্যে থাকা শক্তি মানে কি? এটা মানে বোঝাচ্ছে স্থিতি শক্তি। তাহলে এখানে স্থিতি শক্তি, শক্তির একক কি আমরা জুল আর জানি। তাহলে এখানে স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তির ইংরেজি হচ্ছে পোটেনশিয়াল, কি বলা হচ্ছে? পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি মানে গতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি বা স্থিতি শক্তি রাশিটা আমরা দেখলাম m ইন্টু জি ইন্টু এইচ বা mgh লিখতে পারি। এখানে m মানে ভর, g মানে অভিকর্ষ ত্বরণ, h মানে উচ্চতা। তাহলে এখানে আমাকে বার করতে গেলে যে বিষয়টা লাগছে, যেটা আমাদের অজানা উচ্চতা h, আমাদের বার করতে হবে এইচটা কত। এইচটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আমি লিখলাম। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে 1500 জুল। এখানে আমি যদি ক্যালকুলেশনটা করি, আচ্ছা বস্তুর ভর 15 কেজি লেখো। আচ্ছা জিটা কত? এখানে অভিকর্ষজ ত্বরণ কিছু বলে দেয়নি, কিন্তু উত্তর দেখো সব 10 রয়েছে। এখন অ্যান্সার আমি যদি একক ধরে করি, উত্তর কিন্তু এক চান্সে চলে আসবে, কারণ উচ্চতার একক কি? উচ্চতার একক সেন্টিমিটার, মিটার। দেখো হ্যাঁ, একটা বিষয় বুঝতে হবে, একক ধরে করলেও চলে আসবে। সেন্টিমিটারে
হবে নাকি মিটারে হবে? নিউটন বলের একক, এটা বল, আর পাস্কাল হচ্ছে চাপ। তাহলে এই দুটো রাশি এখানে হবে না, অপশন এ এবং ডি এর মধ্যে হবে। উত্তর যদি সব রাউন্ড ফিগারে থাকে তখন আমরা জিটাকে ধরে নেব, জি আমরা কত জানি 9.81, এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 10 ধরে নেব, ঠিক আছে। তাহলে এটা 10 দিলে আমরা এইচ কত পাচ্ছি, ক্যালকুলেশন করো, 1500 ভাগ 15 ইন্টু 10 ইকুয়াল টু এইচ আমরা পাচ্ছি কত, 10। তাহলে এটা এই এইচটা পাচ্ছি আমরা 10। তাহলে 10 মিটার নাকি সেন্টিমিটার? আচ্ছা, কেজিটা কিসের একক? কেজি হচ্ছে এসআই পদ্ধতিতে ভরের একক, কিলোগ্রাম, তাহলে আমরা বলবো মিটার হবে, সেন্টিমিটারে নেই। আর শক্তির একক কিসের হচ্ছে? জুল, জুলটা এসআই একক, শক্তির এসআই একক জুল, সিজিএস একক আর্গ, ভরের সিজিএস একক গ্রাম, এসআই একক কিলোগ্রাম। তাহলে আমরা এখানে দৈর্ঘ্যের এসআই একক মিটার করব। তাহলে এইচ ইকুয়াল টু 10 মিটার হবে। দেখো প্রশ্নটা বোঝা গেছে। আমাদের যে বিষয়টা এখানে জানতে হচ্ছে স্থিতিশক্তি কি, এর রাশিটা কি, mgh। আমরা জি অভিকর্ষ ত্বরণ জানি এত মিটার পার সেকেন্ডে স্কোয়ার হয়। তাহলে এটা যেহেতু কিছু বলে দেয়নি আমাদের, সব 10 করে উত্তর আছে, তো 10 না ধরলে উত্তর 10 আসবে না। 10 না ধরলে 10 আসবে না, মানে এই রাউন্ড ফ্র্যাকশন এখানে টোটালি দেয়নি, সেই জন্য বললাম। তাহলে এখানে জিটাকে আমরা 10 ধরে নিলাম, বোঝা গেল। যদি জি বলে দেয় সেক্ষেত্রে আমাদের সেইটা ধরতে হবে। যদি 10 কেজি ভরের একটি বস্তু প্রতি সেকেন্ডে 2 মিটার বেগে চলে তাহলে বস্তুটির গতিশক্তি কত হবে? দেখো রেলে গ্রুপ ডিতে কিন্তু ম্যাথমেটিক্স থাকে, ফিজিক্সের ম্যাথ অনেক থাকে। এখানে কোশ্চেনটা কি করা হয়েছে, গতিশক্তি বার করতে হবে। এখন গতিশক্তি রাশিটা কি তোমাকে জানতে হবে। তাহলে লিখে নাও গতিশক্তি কি, এগুলো জানলে তোমাকে করতে 10 সেকেন্ড টাইমও লাগবে না, মুখে মুখে হয়ে যাবে। গতিশক্তি এর রাশিটা হচ্ছে হাফ ইন্টু এম ভি স্কোয়ার। এখানে এম হচ্ছে ভর, এখানে এম হচ্ছে বস্তুর ভর, ভি হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ। তাহলে তুমি বার করো সূত্র অনুযায়ী, এটা তুমি সূত্র লিখে নাও খাতায়, ঠিক আছে। এবার আমরা গতিশক্তি বার করব। তাহলে এখানে ভর কত বলেছে, এখানে এম বলেছে কত, এম বলেছে 10 কেজি। আচ্ছা, বেগ কত বলেছে, ভেলোসিটি ভি 2 মিটার পার সেকেন্ড বলে দিয়েছে। তাহলে এখানে গতিশক্তি কাইনেটিক এনার্জি কে ডট ই দিলাম, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, হাফ ইন্টু এম কত 10, ভি কত 2 স্কোয়ার। তাহলে কত আসছে, হাফ ইন্টু 10, এটা 5 দিয়ে বা 2 দিয়ে কাটলে 5 হয়ে যাচ্ছে, ডাইরেক্ট আমরা কেটে দিতে পারি। হাফ ইন্টু 10 ইন্টু আমি 4 লিখলাম, হ্যাঁ, তাহলে 4 10 কে 40, উত্তর হলো 20। আমি আর লিখলাম না, কাটলাম না, তোমরা দেখে নাও। 20 জুল হবে এখানে সঠিক উত্তর। দেখো এই সবগুলো এসআই আছে, যদি এখানে অপশনে 20 আর্ক থাকতো তাহলে 20 আর্ক কি আমরা করতাম উত্তর, না 20 জুলই করতাম। কারণ এখানে যে একক নিয়ে কাজ করা হয়েছে সবগুলো কিন্তু এসআই পদ্ধতির একক, ভরের একক কিলোগ্রাম, বেগের একক মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এককটা মেনটেন করতে হবে, তোমাকে দেখে নিতে হবে উত্তরে কি জানতে চেয়েছে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই অঙ্কগুলো করতে গেলে তোমাকে জানতে হবে গতিশক্তি রাশিটা কি। গতিশক্তি বলতে কি বোঝায়, কোনো বস্তুর বেগ তার স্কোয়ার করো, ভর দিয়ে গুণ করো, তাকে অর্ধেক করো, ঠিক আছে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে। এটা লিখে নাও। নিচের কোনটি একটি টাইডাল রিভার নয়? টাইডাল রিভার বলতে কি, টাইডাল মানে জোয়ার ভাটা, তাই তো, জোয়ার ভাটা। তো টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং জোয়ার ভাটা কারোর জন্য অপেক্ষা করে না, এরকম আমরা তো নীতিবাক্য শুনেছি অনেক। তো সেই টাইডাল রিভার মানে জোয়ারের জলে পুষ্ট নদী নয়। টাইডাল রিভার মানে এগুলো হচ্ছে জোয়ারের জলে পুষ্ট। আমাদের পশ্চিমবঙ্গে এরকম নদী আছে যারা জোয়ারের জলে পুষ্ট? জোয়ারের জলে পুষ্ট নদী আছে সুন্দরবন অঞ্চলের নদ নদীগুলো।
তারা হচ্ছে জোয়ারের জলে পুষ্ট। যেমন ইছামতি, বিদ্যাধরী, কালিন্দী, জলঙ্গি, এটা হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চলের যে নদ নদীগুলো আছে সেগুলো হচ্ছে বৃষ্টির জলে পুষ্ট। যেমন দামোদর, যখন বর্ষাকাল তখন জল থাকে, অন্য সময় জল থাকে না। আর উত্তরবঙ্গের নদ নদীগুলো সবসময় জল থাকে, সেখানে বরফ গলা জলে পুষ্ট। তাহলে জলের উৎস অনুসারে 3 ভাগে ভাগ করা যায় আমাদের পশ্চিমবঙ্গের নদ নদীকে: বৃষ্টির জলে পুষ্ট, জোয়ারের জলে পুষ্ট এবং বরফ গলা জলে পুষ্ট। যেমন তিস্তা, তোরসা, এগুলো বরফ গলা জলে পুষ্ট নদী। নিচের কোন বিকল্পটি সঠিক যেখানে আয়তনে বড় থেকে ছোট রাজ্যগুলো রয়েছে? এখানে কোশ্চেনটা একটু টাফ আছে। ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে, আমাদের ভারতবর্ষে 28টি রাজ্য, তার আয়তন যদি আমরা হিসাব করি, সেই হিসাব করে সাজাতে হবে বড় থেকে ছোট। এখন এইগুলো এক্সাক্ট ভ্যালুগুলো এখানে আমার ডেটা দিচ্ছি না, তুমি নেট সার্চ করলে পেয়ে যাবে। আমরা এতটুকু প্রত্যেকে জানি যে পশ্চিমবঙ্গে আয়তন ভারতের মধ্যে 14তম, তাই তো? আর রাজস্থান সব থেকে বড়, গোয়া সব থেকে ছোট। এবার তার আগে কি আছে? আমরা যারা একটু ম্যাপটা দেখো, পশ্চিমবঙ্গের থেকে ঝাড়খণ্ড বা বিহার, বিহার কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বড় আছে, ঠিক আছে? এখানে যে অপশনটা পাচ্ছি, পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বড় আছে। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, ছত্তিশগড়। সব থেকে বড় হচ্ছে আমরা জানি রাজস্থান, সব থেকে বড় রাজ্য। সব থেকে বড় হচ্ছে রাজস্থান এবং সব থেকে ছোট রাজ্য কি? সব থেকে ছোট রাজ্য হচ্ছে গোয়া। আয়তনে, আয়তনে বলছি কিন্তু, হ্যাঁ, আয়তনের কথা বলছি। তো এখানে এইটা হচ্ছে সিকোয়েন্স সঠিক আছে, বড় থেকে ছোটর মধ্যে। নিম্নলিখিত কোন রাজ্যটির মধ্য দিয়ে চম্বল নদী প্রবাহিত হয়নি? প্রশ্নটা ভালো করে দেখো, দেন অ্যান্সার করো। চম্বল নদীর তীরে রাজস্থানে, চম্বল নদীর তীরে রাজস্থানে কোটা শহর রয়েছে, তার মানে রাজস্থান আছে। চম্বল নদী প্রবাহিত হয়নি কোনটা? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট। এটি পশ্চিম বাহিনী নদী, এটা গুজরাটের মধ্য দিয়ে প্রবাহিত হয়নি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে প্রবাহিত হয়েছে। গোয়া, দমন ও দিউ পর্তুগিজদের অধীন থেকে কত সালে মুক্ত হয়? গোয়া, দমন, দিউ এগুলো পর্তুগিজদের অধীনে বহুদিন ছিল, স্বাধীনতার পরেও ছিল। তাহলে 1961, 71, নাকি তোমার 81, 51? 1961, 1961 সালে গোয়া এবং দমনদ্বীপ ভারতের অন্তর্ভুক্ত হয় এবং এরা ইউনিয়ন টেরিটরির মর্যাদা পায়, কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা পায়। কোন নদীর গতিপথে গারসোপ্পা বা গেরসোপ্পা জলপ্রপাত সৃষ্টি হয়েছে? কাবেরী, শরাবতী, নর্মদা, গোদাবরী। কাবেরী নদীর উপরে আমরা জানি যে শিব সমুদ্রম জলপ্রপাত রয়েছে। নর্মদা নদীর উপরে ধোয়াধর জলপ্রপাত, সহস্রধারা, কপিলধারা, দুগ্ধধারা এগুলো রয়েছে। এখানে উত্তর হবে শরাবতী, যেটা কর্ণাটকে আছে। এর আরেক নাম কি জানো? যোগ জলপ্রপাত, যোগ ওয়াটারফল, যোগ জলপ্রপাত। এই যোগ জলপ্রপাত যার আরো একটা নাম রয়েছে, এর আরেক নাম হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত, মহাত্মা গান্ধী ওয়াটারফল। ওকে, তো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় কোনটি উত্তপ্ত করলে? সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, পটাশিয়াম কার্বনেট, রুবিডিয়াম কার্বনেট। তাহলে এখানে সঠিক উত্তর মনে রাখবে অপশন বি হবে সোডিয়াম বাইকার্বনেট।
তেলের কঠিন স্নেহ পদার্থের রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? অক্সিজেনেশন, নাইট্রোজেনেশন, হাইড্রোজেনেশন, ফ্যাটোজেনেশন। তো এর মধ্যে কোন উত্তরটি সঠিক হবে বলতে পারবে? সঠিক উত্তর হবে হাইড্রোজেনেশন। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে? অক্সিজেন, বায়ু, হাইড্রোজেন, ক্লোরিন। দহনে সাহায্য করে কোন গ্যাস, বা আগুন জ্বালাতে সাহায্য করে কোন গ্যাস? আগুন নেভাতে সাহায্য করে কার্বন ডাই অক্সাইড, কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করে অক্সিজেন গ্যাস। অপশন এ রাইট অ্যান্সার হবে। নিম্নোক্ত কোন গ্যাসটির বর্ণ পরিলক্ষিত হয়? কোন গ্যাসটির বর্ণ পরিলক্ষিত হয়? কালার অফ ক্লোরিন গ্যাস। তো ক্লোরিন গ্যাস যদি আমরা দেখি, এর কালারটা হয় কিছুটা হালকা সবুজ টাইপের, ইয়েলো গ্রিন টাইপের, হলুদাভ কিছু সবুজ টাইপের, এটা হয় হলুদাভ। তো বাদ বাকি এদের কোনো কালার নেই, এগুলো হচ্ছে বর্ণহীন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন। কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? গ্রিন হাউস গ্যাস অনেকগুলো রয়েছে যারা পরিবেশের উষ্ণতা ধরে রাখতে বা বায়ুমণ্ডলের উষ্ণতা ধরে রাখতে। মিথেন আছে, নাইট্রাস অক্সাইড রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে। হাইড্রোজেন এটা গ্রিন হাউস গ্যাস নয়। আচ্ছা, আমাদের যে ব্যাচগুলো বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে, ফাউন্ডেশন 4.0, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2, এনএম ব্যাচ একদম রিসেন্ট ব্যাচ, এখনো শুরু হয়নি। যদি কেউ ভর্তি হতে চাও এখানে ভর্তি হতে পারো। দুর্দান্ত ব্যাচ আছে ফাউন্ডেশন 2.0, রেকর্ডেড প্রয়াস, ক্লার্কশিপ, ডেসক্রিপটিভ ব্যাচ, এসএসসি রেল প্র্যাকটিস ব্যাচ। অনেক ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা নিতে পারো। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি এর ফুল ফর্ম কি? পিভিসি এর পুরো কথা কি? পলিভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, ফসফোভ্যান্ডিয়াম ক্লোরাইড, ফসফোভিনাইল ক্লোরাইড। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড। অপশন এ রাইট অ্যান্সার হবে। গ্রাফাইট, কার্বন, হীরা এগুলোকে কি বলা হয়? একে অপরের আইসোটোপ, আইসোমার, আইসোটোন, অ্যালোট্রোপ। কি বলা হয় এদেরকে? গ্রাফাইট, কার্বন, হীরা এদেরকে একত্রে বলা হয় অ্যালোট্রোপ বা বহুরূপ। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম দাহ করলে কোন গ্রিনহাউস গ্যাসটি নির্গত হয়? কার্বন ডাই অক্সাইড, মিথেন, ওজোন, নাইট্রাস অক্সাইড। সঠিক উত্তর কোনটি হবে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়, CO2। ভারী জল কি? হেভি ওয়াটার কি? ভারী জলের সংকেত কি? ভারী জল আমরা জানি D2O। হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। এই তো ডয়টেরিয়াম আইসোটোপ দিয়ে যে জলটা তৈরি হয় সেটাকে আমরা বলি ভারী জল। কেন পাহাড়ে টেনিস বল সময়ের তুলনায় বেশি লাফায়? এটা আগের দিন হোমওয়ার্ক ছিল। উত্তর হচ্ছে কম অভিকর্ষ বল। যত উপরে উঠবে অভিকর্ষ বল তত কমবে, জি এর ভ্যালু তত কমে, যার ফলে এটা হবে। কোন যৌগটির পদ্ধতিগত নাম নাইট্রোজেন ট্রাইহাইড্রাইড, যা কীটনাশক বা প্রতিশোধন হিসেবে শিল্পে ব্যবহার করা হয়? এটা আজকের ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো। তো এই 26টি কোশ্চেনের মধ্যে তোমার সঠিক উত্তর কত হয়েছে একটু কমেন্টে জানিয়ে দেবে। আমাদের ক্লাস এখানে এন্ড হচ্ছে, আজকের সেশন এখানে এন্ড হচ্ছে। আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এখানে কিন্তু ফ্রি ক্লাস হয়। এবং আমাদের পেড কোর্স যেটা আমাদের অ্যাপে চলে, TWS একাডেমি অ্যাপে কিন্তু পেড কোর্সগুলো করানো হচ্ছে। ঠিক আছে, তো আজকের সেশন এখানে এন্ড করলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দাও। ওকে, টাটা, বাই।